তোমার বুকের ডান পাশে এই কাটা দাগটা কিসের? বাসর রাতেই তনিমাকে প্রশ্নটা করেছিল অভ্র। তানিমা নির্লিপ্তভাবে উত্তর দেয়, ব্রেস্ট টিউমার ছিল, ওটা সেই সার্জারির দাগ। কবে হয়েছিল? খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু তনিমার মাথার মধ্যে একটা সূক্ষ্ম ক্রোধ চিনচিন করে ওঠে। মা প্রায় বলতেন, মেয়ে মানুষের এত রাগ ভালো নয়, কিন্তু এই উপদেশ মেনে চলার মেয়ে তনিমা কোনোদিনও ছিল না। তবু আজ সে আশ্চর্য রকম শান্ত। বছর তিনেক আগে। ও আচ্ছা। মুখেও আচ্ছা বললেও অভ্রর চোখে লেগে থাকা একরাশ অবিশ্বাস আর সন্দেহ তনিমার দৃষ্টি এড়ায়নি। একটু আগেও যে মানুষটা তার মধ্যে ডুবে যাচ্ছিল, সে যেন হঠাৎই সচেতন হয়ে উঠল। রাত অনেক হয়েছে, সুতরাং আমাদের এখন ঘুমানো উচিত বলেই সে পাশ ফিরে শুয়ে পড়ল। তনিমাও আর কথা বাড়ালো না। হঠাৎ করে তার সে রাগটা গভীর বেদনায় রূপ নিল। সে বেদনা দু চার ফোঁটাও ঝরে পড়ল গাল বেয়ে। আস্তে করে উঠে ওয়াশরুমে ঢুকলো। মুখে পানি মেরে ভাবলো, অভ্র আমাকে বিশ্বাস করেনি, কিন্তু সত্যি এসএসসি পরীক্ষার আগে ওর ব্রেস্ট টিউমারের সার্জারি হয়েছিল। এই সার্জারির জন্য মেয়েটার টেস্ট পরীক্ষাটা পর্যন্ত দিতে পারেনি। যদিও সার্জারিটা খুব বড় কিছু ছিল না, তবু ভয় ওকে কাবু করে ফেলেছিল। পড়ালেখায় গতি ফিরল না, এসএসসি রেজাল্টও আশানুরূপ হয়নি। তাই ওই স্মৃতিটা তনিমার মনে রাখতে চায় না। তবু তার বাসর রাতের স্বপ্ন ভাঙতে সে হাজির হয়ে গেল। পরিবারের পছন্দে শিক্ষিত আর সুশীল একটা ছেলেকেই তো বিয়ে করেছি, কিন্তু কেমন শিক্ষিত সে যে একটা সার্জারির দাগ চিনতে পারে না, অন্য কিছু ভেবে বসে আছে। বিয়ের দুদিন বাদে অভ্র কৌশলে তনিমার ফেসবুক আইডির পাসওয়ার্ড চাইলো। তনিমা, তোমার অ্যাপবির পাসওয়ার্ডটা বলো তো, আমার সাথে অ্যাড দিয়ে দেই। তনিমা ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ না, কেবল বন্ধুদের সাথে যোগাযোগটা রাখার জন্য ফেসবুক ইউজ করা। সোজা সাপটা উত্তর দিয়ে দিল, পাসওয়ার্ড কেন লাগবে, তুমি রিকোয়েস্ট পাঠিয়ে দাও, আমি অ্যাকসেপ্ট করে নেব। তনিমার কথা প্রত্যুত্তরে সেদিন অভ্র মুখে একরাশ অন্ধকার নেমেছিল। ও গায়ে মাখেনি। ছেলেটা এমনিতেও ফর্সা, তনিমার চেয়ে বেশি সুন্দর দেখতে। মুখ কালো করে আছে বলে সৌন্দর্যের গ্রহণ লেগেছে যেন। তারপর আমি উঠে ওখান থেকে চলে গেলাম। বিয়ের সপ্তাহখানেক পরে তনিমার দুই বন্ধু এসেছিল ওদের বাসায়, কিন্তু ওদের দেখেই অভ্রর চোখে বিরক্তি ফুটে উঠল। বিয়ের এই কয়দিনের মধ্যে তনিমাও চোখের ভাষা পড়তে শিখে গেছে। স্বামীর সাথে এটুকুই মাত্র হৃদ্যতা তার। বন্ধুদের সাথে বহুক্ষণ আড্ডা চলল। অভ্র সবার সাথে বসেছিল, কিন্তু আড্ডায় ওর উপস্থিতি বা আগ্রহ কোনোটাই ছিল না। যেন অনেকটাই বাধ্য হয়ে বসে আছে, বউকে পাহারা দিচ্ছে যেন। এক পর্যায়ে অভ্র উঠে চলে গেল। রাতে খাওয়ার পর ওরা চলে গেল। অভ্র যখন শুতে গেল, কথাটা বলেই ফেললো, তোমার ছেলে ফ্রেন্ডও আছে দেখছি। কণ্ঠে স্পষ্ট বিদ্রুপ, কিন্তু তনিমা একটুও ঘাবড়ালো না। মেয়েটা কেমন যেন শক্ত ধাতুতে গড়া। অভ্র যে কিছু একটা বলবে তার জন্য সে তৈরি হয়েছিল। তাই ধীরে সুস্থে জবাব দিল, দেখেছই তো, তোমার কোনো বান্ধবীর বয়ফ্রেন্ড? না, ওরা আমারই ফ্রেন্ড। খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব? দীর্ঘদিনের বন্ধুত্ব। আচ্ছা, সেদিন রাতে পতিদেব কেবল পাশ ফিরে শুয়ে ক্ষান্ত হলেন না, তাদের মাঝখানে একটা কোলবালিশও স্থান পেল। তনিমা আবারও অবাক হয়, একটা শিক্ষিত লোকের মন কি করে এতটা সংকীর্ণ হতে পারে? অবশ্য এসব ভেবে কোনো লাভ নেই। বাবা মার পছন্দে বিয়ে করলো, তারা নিশ্চয়ই ভুল করতে পারে না। তনিমার জন্য হয়তো এই ছেলেটাই পারফেক্ট। একটু সন্দেহপ্রবণ তো কি হয়েছে, থাক না। সেদিন অভ্র অফিসে চলে যাবার পর তনিমা কিচেনে ব্যস্ত ছিল। হঠাৎ কলিং বেলের শব্দে কিছুটা চমকে উঠে। এখন তো কারো আসার কথা নয়, তবুও অনিশ্চিত পদক্ষেপ নিয়ে এগিয়ে যায় দরজার দিকে। অভ্র ফিরে এলো না তো? আজ এত তাড়াতাড়ি অফিস ছুটি হয়ে গেল, কোনো দুর্ঘটনা নয় তো? ভাবতেই পদক্ষেপ দ্রুততর হয় তনিমার। এক ছাদের নিচে থাকতে থাকতে আজকাল মানুষটার প্রতি খুব মায়া পড়ে গেছে ওর। তবে কি এর নাম ভালোবাসা? বিয়ের 5 বছর পর স্বামীর প্রেমে পড়েছে সে। দ্রুত এসব এলোমেলো ভাবনা খেলে যায় তনিমার মাথায়। দুশ্চিন্তা আরো গাঢ় হয়, কিন্তু একরাশ উৎকণ্ঠা নিয়ে দরজা খোলার সাথে সাথে ভূত দেখার মতো চমকে উঠে মেয়েটা। সহসা কোনো কথা বের হয় না মুখ দিয়ে। একজোড়া বিস্ফোরিত চোখের সাথে সংঘর্ষ হয় আরেক জোড়া চোখের। নিরুত্তাপ আর শীতল সেই চোখ দুটি, একরাশ বিষণ্ণতা যেন ভর করে আছে সেই দৃষ্টিতে। স্বামীকে জড়িয়ে ধরে কান্না চোখে বলল, তুমি আমাকে মাফ করে দিও, আসলে আমার আর বেশি সময় নেই। আমার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, আমি খুব তাড়াতাড়ি তোমাদের ছেড়ে চলে যাব। এই কথা বলার পর আমার স্বামী বিয়ে হওয়ার পর থেকে মনে হয় এই প্রথম অন্তর থেকে আমাকে জড়িয়ে ধরলো। বলল, প্লিজ কান্না করো না, আমি তোমাকে মরতে দেব না, চিকিৎসা করাবো। 1 সপ্তাহ পর আমার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল। লাশ মেডিকেল থেকে ডাক্তার আমাদেরকে বুঝিয়ে দিল। আমার খুব খারাপ লাগছিল। রাতের বেলা দাফন কাফন শেষ করে ঘুমাতে আসলাম। স্ত্রীর মৃত্যুতে দুঃখে কষ্টে বুক হাহাকার করে উঠল। ভাবলাম স্নান করার পর তার ভেজা চুলের ঘ্রাণ আর পাওয়া হবে না। তার স্মৃতিতে অনেক কিছু মনে করছিল। মাঝরাতে যখন একা একা শুয়ে এসব ভাবছি, তখন জানালায় কটমট শব্দ হলো। আমি মনে করেছিলাম আজকাল বিড়ালের উৎপাত বড্ড বেড়েছে। হুসহুস করে আওয়াজ করলাম, রাতে বিড়াল পালিয়ে যায়। না, তাতে কিছুই হলো না। কিছুক্ষণ পর আবারও শব্দ, সাথে গোঙানির আওয়াজ ভেসে এলো। মাঝরাতে কে গোঙানির স্বর তুলছে? জানালা খুললাম। কবর থেকে 1 ফুট মাথা বের করে আমার স্ত্রী কাতস্বরের চোখে চোখে তাকিয়ে বলল, এত ভালোবাসতে আমায়? তাহলে আমার কাছে চলে আসো এখানে, তোমাকে আদর দেব, ভালোবাসা দেব। হঠাৎ আমার ধ্যান ফিরে আসলো। খট করে দরজা বন্ধ করে দিলাম। এ কেমন মেয়ে, মরার পরেও প্রেম ধরা দিতে কবর থেকে উঠে এলো?
মাঝরাতে এই প্রেম দিয়ে কি করব আমি? ভয় পেয়ে দ্রুত বিছানার কাছে আসলাম। দেখলাম বিছানায় আমার মতো হুবহু একটা মানুষ শুয়ে শুয়ে কাঁদছে। তার চোখ থেকে গাঢ় কালো রঙের রক্ত গড়িয়ে পড়ছে। আমি ভয়ে পাথর হয়ে গেলাম। এমন সময় পায়ের নিচে চিনচিন ব্যথা অনুভব করলাম। নিচে তাকিয়ে দেখলাম স্ত্রী আমার পায়ের গোড়ালিতে তার ধারালো দাঁত বসিয়ে দিয়েছে। আমার পা থেকে রক্ত পড়ছে। বিছানায় শুয়ে থাকা লোকটা আর আমার স্ত্রী দুজনেই বিশ্রী ধরনের অঙ্গভঙ্গিমা করছে। সম্মানিত দর্শক, এখন আমি কি করব আপনারাই বলুন। আসলে এটা কি আমার স্ত্রী নাকি ভূত পেতনি আমাকে ঘায়েল করেছে? আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানান। এই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।